ঢাকায় এসেছেন জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। দলটি 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এই জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘন্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়। ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। দর্শক, জাতিসংঘ থেকে এবার 3 জন ব্যক্তি পাঠাইলেন বাংলাদেশের মধ্যে। এই প্রতিনিধি যদি বাংলাদেশ থেকে গিয়ে যদি জাতিসংঘে গিয়ে কিছু কথা বলে দেয় যে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছে, তার মানে দেশে কিন্তু নতুন একটা কাহিনীর জন্ম হতে চলেছে। দর্শক, এর পিছনে কে রয়েছে? মোদি নাকি অন্য কেউ? নাকি মোদি আসলে আমেরিকার সঙ্গে এরকম একটি যোগাযোগ করে দেশের মধ্যে জাতিসংঘ থেকে লোক পাঠাইলেন? তার মানে ডক্টর ইউনূস কি এটা নিয়ে পাত্তা দিবেন নাকি সে ভয় পেয়ে যাবেন? হ্যাঁ, এই ব্যাপারটি জানার জন্য আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। কেন জাতিসংঘ থেকে, আমেরিকা থেকে কেন বাংলাদেশে এরকম 3 জন প্রতিনিধি পাঠাইলো, আর শেখ হাসিনা কি নতুন কোনো গেম খেলছে কিনা বাংলাদেশের সঙ্গে, তার প্রত্যাবর্তন ব্যাপারে সেই ব্যাপারটি আসছে আজকের ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা এখন প্রতিবেদন উপস্থাপন করব যে কিভাবে ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘন্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়। ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। ওদের বিদায় ঘন্টা বেজে গেছে, ওদের পতনের ঘন্টা বেজে গেছে। সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন। যে প্রথম আপনারা চিন্তা করে দেখুন, যখন 5 আগস্টের পরে এই ছাত্ররা, এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে, তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল, গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বক ভাবে। একই ধারাবাহিকতা সারা বাংলাদেশে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয়। কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে, এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে, একটি দেশ ধ্বংস করেছে, একটি সমাজ ধ্বংস করেছে, তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি। পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল। তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল, তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি, এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে, এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি। এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ দেওয়া হলো, মোস্তফা সরোয়ার ফারুকী সহ, তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল। কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো, যে আলটিমেটাম দেওয়া হলো, সেই চাপে, সেই আলটিমেটামে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সাড়া দেয়নি, উপদেষ্টাদেরও কেউ পদত্যাগ করতে হয়নি। এটা হচ্ছে দ্বিতীয়। তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে, ছাত্র জনতাকে ডাক দিয়েছে, কেউ তাদের ডাকে সাড়া দেয়নি, এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সাড়া দেয়নি, এবং তাদের পতনের ঘন্টা বেজে গেছে। তাদের এই প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে। একই ধারাবাহিকতায় আজকে আমি তাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র? কোথায় তোমাদের 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণাপত্র? কোথায় তোমাদের ডিক্লারেশন অফ প্রক্লেমেশন, যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, কোথায় সেটি? কোথায়? কেউ কি তোমাদের ডাকে সাড়া দিয়েছে? তোমরা 72-এর সংবিধান যে ছুঁড়ে ফেলতে চেয়েছিলে, তোমাদের ডাকে কি বাংলাদেশের জনগণ, কোন রাজনৈতিক দল সাড়া দিয়েছে? কেউ সাড়া দেয়নি। তোমাদের ডাকে কেউ সাড়া দেয়নি। তোমরা এদেশের মানুষের কাছে, এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে, একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ, এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী, তোমরা একটি জঙ্গি গোষ্ঠী। তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সাড়া দেয়নি। আজকে তো 15 তারিখ, কোথায়? আজকে 15 তারিখ, কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান? আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে, তোমরা বলেছিলে যে আজকে তোমরা প্রক্লেমেশন ঘোষণা করবা, কোথায়? তোমাদের আজকে সেই ঘোষণাপত্রটি কোথায়? তোমাদের ডাকে থেকে সাড়া দেয়নি। আজকে তো তোমরা করতে পারছো না। তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জাবোধ থেকে থাকে, তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে, তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে, তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত। তোমরা যতবারই
ডাক দিয়েছ, যতবারই আলটিমেটাম দিয়েছ, কোনো আলটিমেটামই তোমাদের পূরণ হয়নি। আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায়? আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারোনি, 72-এর সংবিধান তোমরা স্থগিত করতে পারোনি। তোমরা নাকে খত দিয়ে এখন এই দেশের দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত। উপদেষ্টাদেরকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, তোমরা তো সেটি করবা না, তোমাদেরকে সেটি করানো হবে। তোমাদেরকে নাকে খত দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না, এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো। শহীদ মিনার থেকে নাকে খত দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো। এইভাবে নাকে খত দিতে দিতে, এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা, অপরাজয় বাংলার পাদদেশে পর্যন্ত আসবা। তোমাদেরকে সেই ব্যবস্থা করব, বেশি দিন নাই, তোমাদের সময় ঘনিয়ে আসছে, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। তোমাদের ঘোষণাপত্র, তোমাদের রাষ্ট্রপতি অপসারণ, উপদেষ্টা অপসারণ, হ্যান করেগা তেন করেগা, দিন শেষ। এইসব দিন চলে গেছে। তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একটা বাউতাবাজি জঙ্গি সংগঠন। তোমাদের জঙ্গি নেতা ইনুস, জঙ্গি ইনুস, সে রাস্তা খুঁজছে, পালাচ্ছে, কোন দিকে পালাবে, কোন পথে পালাবে, সেই রাস্তা খুঁজছে। রাস্তা খোঁজো। 19 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দিবেন। শেখ হাসিনা যখন ভাষণ দিবেন, শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশের যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন, যখন শুধু ভাষণে এই কথাটি বলবেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটির ঘ্রাণ ভালোবাসি, আমি বাংলাদেশে যেতে চাই, আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই, আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না, আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না, আমার মৃত্যু হয় হবে, আমার ফাঁসি হয় হবে, আমার জেল হয় হবে, আমি এত তারিখে আমি বাংলাদেশে আসবো, এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3টার সময় আমি ল্যান্ড করব। তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো, মার্চ টু ঢাকা তোমরা ঘোষণা করো, আমি আসবো, আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো, আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি জেলকে পরোয়া করি না, আমি কোনো কিছুকে পরোয়া করি না, আমি দেশের জনগণকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি, আমি দেশের জনগণের কাছে যেতে চাই, আমি এই দেশের মানুষের কাছে যেতে চাই। বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে, সেই কথা দিবে, সেই ভাষণটুকু যখন দিবে, তখন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঢাকার দিকে রওনা করবে, ঢাকায় চলে আসবে। সেদিন ঢাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত থাকবে। ঢাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদধ্বনিতে বাংলাদেশের মানুষ ঢাকার দিকে রওনা করবে। সেই দিনটি বেশি দূরে নয়, অল্প কয়েকদিন, অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা দিচ্ছে। সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন। আর এই সমন্বয়কদেরকে ধরে বেঁধে এক একটা যেই ঘোষণাপত্র দিবে, আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটাম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো। নাকে খত দিয়ে একদম 1 কিলোমিটার রাস্তা নাকে খত দিয়ে এইভাবে আনবো ওদেরকে। ইনশাল্লাহ এদের বিচার বাংলার মাটিতে হবে। ইনশাল্লাহ দেশটা একটা সাজানো গুছানো দেশ বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ ওরা ধ্বংস করে দিয়েছে। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলগুলোর একটি মত পার্থক্য প্রকাশিত হয়েছে। বিএনপি যেভাবে ভাবছে যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন, তেমনটা ভাবছে না জামাত, নাগরিক কমিটি সহ অন্যরা। এটি একটি মতদ্বৈততা তৈরি হয়েছে। বিএনপি আগে বলছিল একটি যৌক্তিক সময়ের মধ্যে বা এই বছরের মধ্যে, সেই জায়গা থেকে তারা জুলাই আগস্টে চলে এসছে এবং আস্তে আস্তে নির্বাচনের চাপ কিন্তু তারা বাড়াচ্ছে। এর কারণ হচ্ছে যাতে কোনোভাবেই এই বছর অতিক্রম না করে। বিএনপির মধ্যে অনেক সন্দেহ, অনেক সংশয়, অবিশ্বাস ইতিমধ্যে জন্ম হয়েছে। তারা মনে করে যে স্থানীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যু নিয়ে কেউ কেউ এত বেশি তৎপর যে যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হয়, কিন্তু সেই বিলম্বটা বিএনপি এখন আর সহ্য করছে না বা তারা মনে করছে না যে সেটা যৌক্তিক বিলম্বিত হওয়া। খবরে বলা হচ্ছে এতদিন যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছিল বিএনপি, এখন সেই জায়গা থেকে সরে এসে আগামী জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলল বিএনপি। রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন নির্বাচন অনুষ্ঠানের নতুন সময় উল্লেখ করার মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনী চাপ তৈরির প্রক্রিয়া শুরু করলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে তাদের এই দাবির সঙ্গে একমত নয় জামাত ইসলামী ও নাগরিক কমিটি। ভিন্নমত রয়েছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের, অর্থাৎ অন্য রাজনৈতিক দলেরও ভিন্নমত রয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। তিনি বলছেন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এই বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে
এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে পারি। জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন মনে করে কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন অনুষ্ঠান হবে আত্মঘাতী। এর মধ্য দিয়ে আগের ফ্যাসিবাদী শাসন ফেরার পথ সুগম করবে। জাতীয় নাগরিক কমিটি বলেছে তারাও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়, তবে সেটা হতে হবে গণপরিষদ নির্বাচন, অর্থাৎ সংবিধান সংশোধন সহ অন্যান্য বিষয় নিয়ে এটি গণপরিষদের নির্বাচন সম্মত তারা চাইছে। বিএনপি নেতারা বলছেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। মূলত স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত জানাতেই সংবাদ সম্মেলন ডাকা হয়। জানা গেছে এই সভায় সরকারের দিক থেকে নানাভাবে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার আশঙ্কার কথা জানান একাধিক সদস্য। এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অনেক বিষয়ে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা সন্দিহান। তারা এটাকে নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়া হিসেবেই দেখছেন। এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তখন তিনি বলেন এই রকম ক্রিটিক্যাল সময় জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে, নির্বাচন পেছানোর চিন্তাই বা আসে কোত্থেকে, কারণ এটা তো আপনার প্রধান কাজ, অর্থাৎ প্রধান উপদেষ্টাকে বলছেন প্রধান কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করা। আপনি দেশকে যদি একটা রেল লাইনের উপর তুলতে চান তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপির সঙ্গে জামাত ইসলামীও যৌক্তিক সময়ের মধ্যে সংসদ নির্বাচনের কথা বলে আসছে। তারা সংস্কার শেষ করে 2025 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আশা করে, তবে দলটি সংস্কার অসম্পূর্ণ রেখে তারও নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নয়। জামাত ইসলাম অত্যন্ত কৌশলী একটা অবস্থান, তারা বিএনপির সাথেও আছে এক ধরনের যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির যে সংস্কার প্রশ্নে তাদের যে দাবি দেওয়া সেগুলির সাথেও একমত। সব মিলিয়ে নির্বাচন কখন হওয়া উচিত এই নিয়ে বা কিভাবে হবে এই নিয়ে একটি রাজনৈতিক মতভেদ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দলটি। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যাসহ গত 15.5 বছরে নানা হত্যা গুমের অভিযোগে অভিযুক্ত দলটি। দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও জাতিসংঘ প্রতিনিধি দলটির নেতাদের সঙ্গেও বৈঠক করতে চায়। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্টে। দেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে ঢাকায় এসেছেন জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। দলটি 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় নির্বাচন কমিশন সহ অংশীদারদের সঙ্গে বৈঠক করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া হবে তাও খতিয়ে দেখবে দলটি। 10 দিনের এই সফরে প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে জাতিসংঘের প্রতিনিধি দল। ঢাকায় নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটি সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। And understanding the environment that the elections will be held. So none of those policy decisions have been made, and again we're assessing first before we make any decisions. And in actual fact it's the government of Bangladesh with the Election Commission who will make the decisions about what they want, how they want to hold their elections, and any policy decisions. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য জেভিকো। 2014 সালের একতরফা নির্বাচনের পর কার্যত ইসিকে সহযোগিতা বন্ধ করে দেয় জাতিসংঘ। 2018 সালে অনুষ্ঠিত নির্বাচনে সীমিত আকারে সহায়তা দিয়েছিল। ওই নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়। 20 জানুয়ারি শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের ব্যাগ সরবরাহ সহ কারিগরি সহায়তা দিতেও রাজি হয়েছে জাতিসংঘ। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের আরেকটি নির্বাচনের আলোচনা চলছে।
বিএনপি, জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছর জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন। ওই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে ইসি। গত বছরের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলীয় দলগুলো অংশ নেয়নি। আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে একই দলের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে। এ কারণে ওই নির্বাচনকে আমিডামি ভোট হিসাবে আখ্যায়িত করা হয়। ওই নির্বাচনে জয়ের মাত্র 6 মাসের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। ওই সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। দর্শক, বিভিন্ন উপায়ে আসলে শেখ হাসিনা বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করতেছেন, কিন্তু তারপরে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় আসলে ডক্টর ইউনূসকে হুমকির মুখে ফেলানোর জন্য আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের সীমান্তে অনেক ঘটনা ঘটাচ্ছেন বিএসএফ, এবং সেখানে এলাকাবাসী সহকারে বিজিবি সবাই কিন্তু সেখানে গিয়ে যাচ্ছেন, এবং এই ব্যাপারটি নিয়ে বাংলাদেশের অরাজকতা সৃষ্টি হয়েছে। তবে সে কি বারবার চতুর্পাশে এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করতেছেন? সে কি আদৌ আসলে পারবেন বাংলাদেশে ফিরতে শেখ হাসিনা? জি বন্ধুরা, তবে আমরা আশা করবো বাংলাদেশে শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করে তার শাস্তি আগে নিশ্চিত করা হোক। যে হত্যাকাণ্ডগুলো তিনি চালিয়েছেন তার এর বিচার সুষ্ঠু হওয়া দরকার। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।